লাইট, সাউন্ড আর মুভমেন্ট ডাইনোসরগুলোকে কিন্তু জীবন্ত করে ফেলেছে। এক মুহূর্তের জন্য আপনার কাছে মনে হবে এই বুঝি এগুলা ধেয়ে আসছে আপনাকে ধরার জন্য। আর বাচ্চারা তো এটা দেখে ভয় পেতে বাধ্য। কারণ এই যে আরিয়ান আরিয়ান ধরে পালাচ্ছে। আরিয়ান ভয় পায়। আজকে ঈদের পরের দিন গিয়েছিলাম মামার উদ্দেশ্যে। আসলে উদ্দেশ্য ছিল যে ইলিশ খাওয়া বা আসলে একটা ভালো ড্রাইভ করা। কারণ যেহেতু ড্রাইভার নেই, নিজে নিজে চালিয়ে যাচ্ছিলাম। আর ঢাকার মধ্যে আসলে মাওয়া ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো আপনারা যারা মাওয়াতে বিভিন্ন সময় ঘুরতে যান ফ্যামিলি নিয়ে, তো তাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আর সেই সারপ্রাইজটা হচ্ছে যে মাওয়া রোডেই কিন্তু বাচ্চাদের জন্য একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে। সেটা হয়তো অনেকেই জানে না, বা আমি নিজেও জানতাম না। কারণ বেশ কয়েকবার মাওয়া রোডে যাওয়া হয়েছে, কিন্তু কখনোই এই অ্যামিউজমেন্ট পার্কটা নজরে পড়েও নাই, বা এটা সম্পর্কে তেমন কোনো আগ্রহও ছিল না। সংক্ষেপে লোকেশনটা একটু বলি। এটা হচ্ছে ঢাকার থেকে মাওয়ার দিকে যেতে মাঝামাঝির দিকে পড়বে। জায়গাটার নাম হচ্ছে শ্রীনগর। তো বেটার হচ্ছে যদি আপনি যাওয়ার পথে না গিয়ে আসার পথে আসেন। কারণ যাওয়ার পথে সেটা উল্টা দিকে পড়বে। আর আসার পথে যদি ওই জায়গায় আসেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো দিকে ইউটার্ন নেওয়া লাগবে না, সরাসরি ঢুকে যেতে পারবেন। আসার পথে মাওয়ার থেকে ঢাকার দিকে আসার পথে জাস্ট হাতের বাম দিকে শ্রীনগরের রোডে ঢুকে গেলেই পার্ক, এবং জাস্ট মেইন রোডের পাশেই। এবং সেখানে গাড়ি রাখার পার্কিং করারও খুব সুন্দর বন্দোবস্ত আছে। বাসেও মেবি ওই জায়গায় যাওয়া যায়, এবং আমি ট্রেনেরও খুব সুন্দর একটা স্টেশন দেখলাম। যদি কেউ ট্রেনে যেতে চায় মেবি তারাও যেতে পারবে। আর বাসে তো যাওয়ার খুব সুন্দর বন্দোবস্ত আছেই। তো আমরা এই মুহূর্তে পার্কে ঢুকবো। তো পার্কে ঢোকার আগেই যদি বলি যে পার্কের যে গেটটা আছে, পার্ক খুব বেশি সুন্দর বলবো না, বা এরকম আহামরি কোনো কিছু না, বাট পার্কের গেটটা যথেষ্ট সুন্দর বা নজর কাড়ার মতো। চাইলে আপনি পার্কের গেটের সামনে কিছু ছবি তুলতে পারেন। যদিও আসলে আমাদের ওরকমভাবে ছবি তোলা হয় নাই, কারণ আমি জাস্ট ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখছিলাম। তো এখন এই মুহূর্তে হচ্ছে আসলে বিকাল, এবং যথেষ্ট পরিমাণ গরম ছিল, যার কারণে সেটা একটু আনকমফোর্টেবল ছিল, কারণ ভিতরের টেম্পারেচার অনেক হাই ছিল। এবং পার্কটা খুব বেশি বড় না, আপনি হয়তো 2 ঘন্টা সময় নিয়ে আসতে পারেন। তো আমার কাছে যেটা ভালো লাগছে এই পার্কটার মধ্যে, সেটা হচ্ছে যে অন্যান্য পার্কে ঈদের সময় ওরা সার্ভিস চার্জ বাড়িয়ে দেয়, বা বিভিন্ন যে অ্যামিউজমেন্টের যে ইস্যুসগুলো আছে সেগুলোর চার্জ হয়তো বাড়ায়। বাট ওরা সেটাকে 50% করে দিয়েছে। নর্মালি এটাতে ঢোকার টিকিট প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, বাট আমরা ঢুকলাম হচ্ছে 50 টাকায়। এবং যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে বাচ্চাদেরকে মোটামুটি ওরা ফ্রিতেই দিল। আমার যেহেতু 3 বাচ্চা, বাট 2 বাচ্চাই যথেষ্ট বড়, 3 বছরের বেশি এজ, বাট ওদেরকে ফ্রিতে দিল। আমরা দুইজন, আমি আর আমার ওয়াইফ, আমাদের দুইজনের টিকিট দিয়ে আমরা এই 4 জন কিন্তু উঠতে পারছি। আবার সেই সাথে যদি বলি 4 জন না, বেসিক্যালি 5 জন, আমার কোলের বাচ্চা সেও ছিল। আর যাই হোক, ওর তো আর টিকিট লাগবে না। বাট যে আমার যে বড় 2 ছেলে, মানে রাইয়ান, ওর বয়স হচ্ছে প্রায় 11, আর আরিয়ানের বয়স হচ্ছে 6, ওই 2 জনকেও কিন্তু আমাদের সাথেই নেওয়া গেছে। ইভেন আমরা যে 9D মুভি, যদিও মুভির কোয়ালিটি খুব আহামরি বলবো না, বাট নর্মালি বিভিন্ন পার্কে এই ধরনের 9D মুভি 200-250 টাকার টিকিট হয়। বাট এই জায়গায় 9D মুভির টিকিট মাত্র 50 টাকা। তো দেখা গেছে যে আমরা দুইজনে 50-50-100 টাকার টিকিট দিয়ে আমরা 4 জন কিন্তু দেখছি, এবং প্রতিটা রাইডই 50 টাকা। তো সেটা আসলে আজকের বাজার দরের সাথে যদি বলি যথেষ্ট চিপ। কারণ ঢাকায় যে কোনো অ্যামিউজমেন্ট পার্কে, শিশু মেলা বা আদার্স যে কোনো জায়গায় আপনি যান, তো সেই জায়গায় দেখবেন যে 100 টাকার নিচে কোনো রাইড নাই। গভর্নমেন্ট পার্ক তো এখন বন্ধ, বাট এখানে প্রতিটা রাইড, এই যে যেরকম দেখতেছেন যে রাইডটাতে চড়তেছে, এটাতে মাত্র 50 টাকায় ওরা উঠছে। মানে আমার ওয়াইফের সাথে বাচ্চা ফ্রি, বা বাচ্চার সাথে ওয়াইফ ফ্রি, যেটাই বলেন। তো তারা কিন্তু মাত্র 50 টাকা দিয়ে রাইডটা, এবং যথেষ্ট আমার কাছে খারাপ মনে হয় নাই। ঢাকার ভিতরে যে কোনো অ্যামাজন পার্কের থেকে এটা যথেষ্ট ভালো, এবং নিট অ্যান্ড ক্লিন। খুব বেশি বড় না, জাস্ট ছোট্ট একটা পার্ক, বাট মোটামুটি বাচ্চাদের জন্য যে সমস্ত রাইড দরকার হয় প্রতিটা রাইডই এই জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা মাওয়ার উদ্দেশ্যে রেগুলার বেসিসেই যাই, হয়তো মাওয়ার রোডটাকে এনজয় করার জন্য হোক, বা ইলিশ খাওয়ার জন্য হোক, যে কোনো পারপাসে হোক, তারা আসার পথে চাইলে এই জায়গায় কিন্তু 1-1.5 ঘন্টার সময় বা 2 ঘন্টার সময় ব্যয় করেই আসতে পারেন। কারণটা হচ্ছে যে এই সমস্ত রোডে বা ঢাকায় তো আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কোনো জায়গাই নাই। আর আমি আজকে সারাদিন খুঁজতেছিলাম যে আসলে ঈদের পরে কাছাকাছির মধ্যে আসলে কোথায় যাওয়া যায়। তো ওই জায়গায় যেটা বলতেছিলাম যে দেখেন, পাশ দিয়ে কিন্তু ট্রেন যায়, এবং পার্ক থেকেই সেই ট্রেনটাকে দেখা যায়। এবং পাশের যে রেল লাইন বা পাশের যে জায়গাটা, সেটাও কিন্তু খুব সুন্দর। তো যেটা শুরুতে বলতেছিলাম যে এখানে একটা ছোট্ট ডাইনোসর পার্কের মতো আছে, মানে ডাইনোসর গুহা বলতেছে ওরা, এটাকে নাম দিয়েছে ডাইনোসর গুহা। তো আমরা ওইটার ভিতরে ঢুকেছিলাম মাত্র 50 টাকা করে, যেটা বললাম যে আমরা 4 জন ঢুকলাম, 4 জনের জন্য নিল হচ্ছে 100 টাকা। তো সেই 100 টাকা দিয়ে ঢুকলাম। তো সবচেয়ে মজার যে বিষয় ছিল যে আমার যে মেজো ছেলে, মানে আরিয়ান, ও যথেষ্ট পরিমাণ ভয় পাইছে, মানে বেসিক্যালি মানে ভয়ানক ভয় পাইছে। ও একদম দৌড়াদৌড়ি, সে আসবেই না। তাকে জোর করে বিভিন্ন জায়গা থেকে নেওয়া লাগছে। এমনকি একটা সময় আমি ক্যামেরাতে ভিডিও করতেছিলাম, তো সেটা পরে কেটে দিলাম। ওকে একদম টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া লাগছে, ও এত ভয় পাইছে। প্রথমে সে দৌড়ে পালায়া গেছে। শুরুতে একটু ঢোকার পরে তার সাহস ছিল, নর্মালি সে এত ভয় পায় না। কিন্তু যখন আমরা এই জায়গাটাতে আসলাম বেসিক্যালি, বা একটু সামনের দিকে যখন মুভ করলাম, তো ডাইনোসরগুলো আসলে মুভ করতেছিল।
বা এই জায়গার সাউন্ড ছিল, তো সেই সাউন্ডে যথেষ্ট পরিমাণ ভয় পেয়ে গেছে এবং সে একটা সময় গিয়ে এতই ভয় পাইছে যে একদম মাটিতে গড়াগড়ি করা শুরু করে দিছে। তো যদি আমি ওই ভিডিওটা আসলে কেটে দিছি, বাট সে ভালোই এনজয় করছে, আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। যে কারণ আসলে বাচ্চাদেরকে ঢাকা শহরে যারা থাকে ওদেরকে তো আসলে এন্টারটেইন করার মতো তেমন কিছুই নাই, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে বা ল্যাপটপ নিয়ে পড়ে থাকে বা টিভি নিয়ে পড়ে থাকে। তো সেই জায়গায় ওর এই জায়গাতে গিয়ে যাওয়ার পরে তার কাছে মনে হয়েছে অল্প সময়ের জন্য হলো যে ডাইনোসরগুলো একটু বাস্তব। বেসিক্যালি এই যে ডাইনোসরটা দেখতেছেন এটাতে যথেষ্ট পরিমাণ একটু স্ক্যারি সাউন্ড ছিল, আর এটা একটু মুভ করতেছিল। তো তাকে কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না, এই যে দেখেন সে দৌড়ে পালাচ্ছে, একদম পুরা দৌড়। তো দৌড় দিয়ে যখন পালাইলো তখন আমি আবার ডাকাডাকি করার পরে অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করার পরে আবার কোনো রকম তাকে আনছি। বাট সে এখন আর সামনের দিকে কোনোভাবেই যাবে না, তাকে কুলে করেও নেওয়া যাচ্ছে না, টেনে হিসেবেও নেওয়া যাচ্ছে না। তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম মাঝামাঝির মধ্যে। দেন ফাইনালি একরকম ধমক টমক দিয়ে একদম টানা হেচড়া করে তারপরে তাকে নিতে হয়েছে। যদিও রায়ান তেমন ভয় পায় নাই, বাট রায়ানও কিছুটা ভয় পাইছে, কারণ আমি তাকে ছবি তোলার জন্য ডাকতেছিলাম ডাইনোসরের কাছে ছবি তোলার জন্য। বাট সে মাঝে মধ্যে যায় আবার মাঝে মধ্যে যায় না, মানে একা একা যেতে ভয় পায়। এই যে দেখেন পুরা গড়াগড়ি করতেছে, সে কোনোভাবেই যাবে না। দেন ফাইনালি আমি তাকে একরকম জোর জবরদস্তি করে কুলে করে চ্যাংদোলা করে একদম নিয়ে গেছি, তারপরে সে যাচ্ছিলই না। আচ্ছা, যাই হোক, তো এই জায়গাটাতে আসলে আপনি সর্বসাকুল্যে এই গুহাটার মধ্যে 10 মিনিটের সময় আপনি ব্যয় করতে পারবেন। তো আনকমফোর্টেবল যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে এটার ভিতরে টেম্পারেচার অনেক হাই, কারণ ওদের কোনো ফ্যান সিস্টেম বা এসি সিস্টেম তো নাই, বা ফ্যানও নাই আসলে। যদি টুকটাক কয়েকটা ফ্যান থাকতো তাহলে হয়তো আসলে গরমটা একটু কম লাগতো। আসলে আমার কাছে মনে হয় না যে এই পার্কটাতে খুব বেশি মানুষ আসে, কারণ যদিও ঈদের মৌসুম তারপরেও দেখলাম যে খুব আহামরি কোনো ভিড় ছিল না, অল্প কিছু মানুষ ছিল। বা নর্মালি ঢাকায় যেরকম এক একটা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে উপচে পড়া ভিড় থাকে, লাইন ধরে টিকিট কাটতে হয়, তো এই ধরনের কোনো প্যারেশানি এই জায়গায় ছিল না। তো এটা আমার জন্য খুব ভালো লাগছে, কারণ আসলে ফ্যামিলি নিয়ে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে যদি খুব বেশি ভিড় হয় তখন কিন্তু একটু আনকমফোর্টেবল লাগে আসলে মুভ করার জন্য। কিন্তু যেহেতু আসলে আমরা মাওয়া গিয়েছিলাম আসলে ঘোরার জন্য, জাস্ট আমাদের উদ্দেশ্য ছিল যে একটু ভালো ড্রাইভটাকে একটু এনজয় করব, এবং সেই সাথে যাওয়ার পরে আমরা এক আঙ্কেলের বাসায় গেছিলাম। সেটা আসলে পার্সোনাল হঠাৎ করেই মনে হলো। আমাদের এক পরিচিত আঙ্কেল ছিলেন যার বাড়ি হচ্ছে ওই মাওয়ার পাশেই, এটাকে বলে হচ্ছে কি জানি শিমুলিয়ার পাশে আসলে ওনার বাড়ি। তো ওনার বাড়িতে গিয়েছিলাম, ওই জায়গায় ঘন্টাখানিক সময় ব্যয় করলাম, তো আঙ্কেল আমাদেরকে অনেক যত্ন করলো। দেন ফাইনালি আসলে আমাদের আর খাওয়া হয় নাই ওই জায়গায়, যেহেতু আসলে আঙ্কেলের বাসায় আমরা মোটামুটি ভালোই অনেক কিছু খেয়ে ফেলছি। তো যার কারণে আমরা খাই নাই। তো আমরা জাস্ট আসার পথে দেন আমরা এই পার্কটাতে ঢুকলাম। তো এটার ভিতরে আসলে ফুড কোর্ট বলতে ওরকম কোনো ফুড কোর্ট নাই, জাস্ট কিছু ফুচকার দোকান টোকান আছে, বা টুকটাক কিছু জিনিস পাওয়া যায়, চিপস টিপস বা বাচ্চাদের ড্রিঙ্কস টিঙ্কস এগুলো পাওয়া যায়। আসলে সর্বসাকুল্যে যদি বলি, পার্কটা খুবই ছোট ছিমছাম একটা পার্ক, ওরকম কোনো আসলে বড় কোনো পার্ক না, বা বলার মতো কোনো পার্ক না। বাট বিষয়টা হচ্ছে যে যারা ফ্যামিলি নিয়ে আসলে ঘোরার জায়গা পান না, বা আসলে আমরা ফ্যামিলি নিয়ে মামার উদ্দেশ্যে মাঝে মধ্যেই অনেকেই যাই, দেখি যে আমি ছবিতে দেখি বা ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি অনেকেই যায় পরিচিতদের মধ্যে। তো ফ্যামিলি নিয়ে কিছুটা সময় ব্যয় করতে চান, তো ওয়ানলি মাওয়াতে যাওয়া আসা আসলে খুব বেশি ওর্দি হয় না, কারণ মাওয়াতে আসলে খাওয়া ছাড়া, হোটেলে খাওয়া ছাড়া তেমন কোনো কিছু নাই। তো সেই ক্ষেত্রে মাওয়াতে যাওয়া আসার পথে যদি এই পার্কটাতে 1-2 ঘন্টা সময় ব্যয় করা যায়, তো আমার মনে হয় যে আসলে দিনটা মোটামুটি কার্যকরী হবে। তো মাওয়াতেও এখন কিন্তু বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট করছে। আমরা এর মধ্যে যে শুধু যে ইলিশ নামে একটা রেস্টুরেন্ট ছিল ওইটা না, এর বাইরেও লিফ লাউঞ্জ নামে একটা রেস্টুরেন্ট আছে, কি জানি মামার বাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে দেখলাম। বা এই যে পার্কটা সেটার কাছেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেটাও আমার কাছে খুব বেশি খারাপ মনে হলো না, যদিও আমি ট্রাই করি নাই। বাট যেটা দেখলাম যে না, ফ্যামিলি নিয়ে মোটামুটি বসে খাওয়ার মতো, যদি কেউ যান বা সেখানে গিয়ে খেতে চান সেটা কিন্তু করতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে আসলে ঢাকার কাছাকাছি যেহেতু আসলে খুব বেশি জায়গা নাই ঘোরার, বা ফ্যামিলি নিয়ে আসলে শুক্রবার আসলে শনিবার আসলে একটা টেনশনের মধ্যে পড়ে যাওয়া লাগে যে কোথায় যাওয়া যায় বা কোথায় গিয়ে আসলে 2-4 ঘন্টা সময় ব্যয় করা যায়। এটা কিন্তু আমার মনে হয় যে ঢাকাতে যারা থাকেন ফ্যামিলি নিয়ে প্রত্যেকেরই একটা টেনশন, কারণ ঢাকায় মুভ করার মতো কোনো জায়গা নাই। ঢাকার কাছাকাছি যে সমস্ত ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্ক আছে এগুলোতে সবসময় ভিড় লেগে থাকে, বা ধরেন ট্রাফিক তো আছেই। আজকের ড্রাইভটা অনেক বেশি এনজয় করছিলাম, কারণ ঢাকায় ট্রাফিক বলতে তেমন কোনো কিছু ছিল না, খুবই ফ্রি ছিল, একদম মাত্র 1 ঘন্টা সময়ে কিন্তু চলে গেছি। তো আসলে যাওয়া আসাটা যদি খুব বেশি ইজি হয় তখন কিন্তু যে কোনো কিছুই এনজয় করা যায়, যেহেতু খুব ইজিলি চলে গেছিলাম। তো যার কারণে আমাদের জন্য আসলে খুব বেশি কোনো টাফ হয় নাই, মাত্র 1 ঘন্টা চলে গেছিলাম, কোনো রাস্তা অনেক ফ্রি ছিল। তারপর অবশ্য আসার সময় কোস্তাগুলোতে হালকা কিছু জাম পেয়েছি, তারপরে ওটা আসলে তেমন কোনো সমস্যা হয় নাই। তো সবকিছু মিলে আজকের দিনটা খুব ভালো এনজয় করছি। তো যারা ঢাকার কাছাকাছি আছেন তারা কিন্তু চাইলে এই জায়গায় যেতে পারেন, এবং আমার কাছে মনে হয় যে একদিনের জন্য, বা যদি আপনি সকালে 11টা-12টার দিকে যান, তো দুপুরে ওই জায়গায় লাঞ্চ করে বিকালে আসার পথে আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। বা অনেকেই আসলে মাওয়ার দিকে যান হচ্ছে বুট রাইড করার জন্য বা পদ্মা সেতু দেখার জন্য। তো সেই ক্ষেত্রে
যদি আপনি ফার্স্ট হাফে পদ্মা সেতু দেখেন বা বোট রাইড করেন, সেকেন্ড হাফে আসার সময় এই পার্কটা দেখে আসতে পারেন। অথবা যদি উল্টা যদি করতে চান, ফার্স্ট হাফে হয়তো এই পার্কটাকে ঘুরলেন, সেকেন্ড হাফে হয়তো আপনি ওই দিকটা দেখলেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই পার্কটাকে আপনার ট্রিপের মধ্যে ইনক্লুড করে নিলে সেটা কিন্তু আপনার একটা ফুল ডে প্যাকেজ হয়ে যাবে। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আশা করি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আমার এই চ্যানেলে হজ সম্পর্কে, ইসলামিক বিভিন্ন দিক সম্পর্কে কিছু ভিডিও আছে, এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরার যে এক্সপিরিয়েন্স সেগুলোর উপরেও কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। থ্যাংক ইউ এতক্ষণ যারা দেখলেন।